সরি, আমার একটা ইম্পর্ট্যান্ট কল এসে গেছিলো। যাই হোক, প্যাসিভ ভয়েসে এরপরে হচ্ছে সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকবে, অবজেক্ট অ্যাক্টিভ থাকবে। এবং সাবজেক্ট যদি ইনঅ্যাক্টিভ থাকে সেটা আমরা কীভাবে বুঝবো? আমরা ধরো একটা ভার্ব সেন্টেন্সে কী কী থাকে, 3টে এলিমেন্ট থাকে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো সেন্টেন্সে একটা সেন্টেন্স থাকে কি, সাবজেক্ট, ভার্ব আর হচ্ছে অবজেক্ট। এগুলো যদি থাকে, এখন তোমার এই যে ভার্বের যে কাজ, ভার্ব মানে কি, কোনো একটা কাজ করা বোঝায়। তো ভার্বের কাজটা তোমার সাবজেক্ট করে না, সাবজেক্ট ভার্বের কাজ করে না, ভার্বের এই যে কাজটা করে অবজেক্ট। যেমন আমি যদি বুঝাই তোমাকে যে দ্য আইসক্রিম ইজ ইটেন বাই রহিম। আইসক্রিমটি রহিম দ্বারা খাওয়া হয়েছে, এরকম একটা অর্থ দেয়, যদিও সে ইয়াটা অনেক ভালো হয় না এক্সাম্পলটা। যাই হোক, এখানে ইট আছে, ইট হচ্ছে ভার্ব, ইট হচ্ছে খাওয়া, কিন্তু এখানে সাবজেক্ট কে বসছে, আইসক্রিম। আইসক্রিম কি কখনো তোমার মানে খাইতে পারে কোনো কিছু? আইসক্রিমকে খাওয়া হয়, হ্যাঁ, আইসক্রিমকে খাওয়া হয়, কিন্তু আইসক্রিম তো কোনো খায় না, কোনো কিছু খায় না। তো এখানে ইটের কাজ কি আইসক্রিম করছে? করে নাই। তো এটা হচ্ছে প্যাসিভ। তো প্যাসিভের নিয়ম আমরা আগে শিখছি, তো ওই নিয়মই আমরা চালাই যাব। এটা হচ্ছে প্যাসিভের নিয়ম। তো এরপরে যদি থাকে আরও কিছু নিয়ম আছে তোমার, আচ্ছা রুল কত গেল, রুল 4-এ আসবে এবার। রুল 4, যদি তোমার কিছু ভার্ব আছে, মোডাল অক্সিলারি ভার্বের মতোই কিছু অক্সিলারি ভার্ব আছে, যেমন হ্যাড, বেটার, would rather, need, তারপরে বুঝতে পারে লেট। এইসব ভার্বের ক্ষেত্রে তোমার এরপরে তোমার ভার্বের বেস ফর্ম বসে। যদি থাকে এরকম she, সরি, বা he would rather go home। তো রুলটা হচ্ছে তোমার এই যে ভার্বগুলো যদি, যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলো যদি বসে, এই ভার্বগুলোর পরে তোমার সবসময় ভার্বের বেস ফর্ম বসবে। তারপর রুল যদি 5-এ যাই, তোমার এখানে এরকমও থাকতে পারে, আমরা লেটের ব্যবহারটা পড়াইছি না ইম্পারেটিভ সেন্টেন্সে, লেটস ডু ইট বা লেট মি ডু দিস, এটা যদি থাকে। তো এখানে দেখো তো ডু কখন বসে, লেটের পরে ডাইরেক্ট একদম, ডু কিন্তু ভার্বের বেস ফর্ম এই ক্ষেত্রে। একটা এখন আমাদের রুল 5 হচ্ছে তোমার একটা টেন্সের রুল। টেন্সে আমি এই রুলগুলো পড়াইছি টেন্সে, যেমন তোমার যদি থাকে অলরেডি, আচ্ছা আমি পেনটা একটু করে আচ্ছা, অলরেডি যদি থাকে, তারপর তোমার যদি থাকে জাস্ট নাও, আচ্ছা আগেরটাই থাকবে অলরেডি, জাস্ট নাও, তারপরে রিসেন্টলি, তারপরে বসতে পারে তোমার লেটলি, রিসেন্টলি, এগুলোর অর্থ কিন্তু একদম সম্প্রীতি। তারপরে তোমার ইয়েট থাকতে পারে। এগুলো যদি থাকে তবে ওই টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্টের গঠন আমরা জানি। প্রেজেন্ট পারফেক্টের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস B3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের গঠন। তো প্রেজেন্ট পারফেক্টে তোমার এখন যদি আমি এক্সাম্পলে যাই,
থাকলো এরকম একটা সেন্টেন্স যে রহিম ড্যাশ, এখানে ব্র্যাকেটে থাকলো কাম হোম জাস্ট নাও। এখন এখানে জাস্ট নাও থাকার কারণে এইটা প্রেজেন্ট পারফেক্ট নির্দেশ করে, তো আমার সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্টই রাখতে হবে। মানে এই যে আমাদের ভার্ব যে এখানে কাম আছে, এই কামটাকে আমার প্রেজেন্ট পারফেক্টই রাখতে হবে। তো কামের এই যে এই ক্ষেত্রে তোমার প্রেজেন্ট পারফেক্টে অক্সিলারি ভার্ব কোনটা বসে? হ্যাভ অথবা হ্যাজ। এখানে আমরা পড়ছি হ্যাভ অথবা হ্যাজ। এখন রহিমের পরে কি হ্যাভ বসবে নাকি হ্যাজ বসবে? রহিমের পরে অবশ্যই হ্যাজ বসবে। রহিম হ্যাজ, তারপর B3 মেইন ভার্ব এখানে কি কাম আছে, কামের B3 কি? কামের B3 কি আমি একটু মনে করাই দিই, কাম কেইম কাম। মানে কামের বেস ফর্ম কাম বা প্রেজেন্ট ফর্ম কাম, কেইম হচ্ছে V2 আর B3 হচ্ছে B3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। রহিম হ্যাজ কাম হোম। এই তোমার এগুলো আরও আমি প্র্যাকটিসের জন্য দেবো নে প্র্যাকটিস শিট, ওইগুলো আরও বেশি করে প্র্যাকটিস করতে পারবা। তুমি একটু মনে রাখবা যে এই যে অলরেডি, জাস্ট নাও, ইয়েট, এইগুলো হচ্ছে তোমার প্যাসিভ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নির্দেশ করে। তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আচ্ছা রুল 5-এ চলে যাই আমরা। রুল 6-এ চলে যাই। রুল 6টা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা রুল। টু যদি স্বাভাবিকভাবে বসে, টু এর পরে ভার্বের V1 বা বেস ফর্ম বসে, একই দুইটা। তো আমার টু এর পরে ভার্বের V1 বসে, এইটার মানে হচ্ছে টু যদি একটা একদম সিঙ্গেল থাকে, টু এর অনেকগুলো রুল আছে, এর মধ্যে এক রুল সি এর সাব রুল আছে কতগুলো। এক নাম্বার হচ্ছে টু এর পরে যদি ভার্ব বসে কোনো, সেটা হচ্ছে ভার্বের V1 বসবে। যদি থাকে এরকম যে উই ইট রাইস টু গ্রো, আমরা বড় হওয়ার জন্য বা বৃদ্ধি পাওয়ার জন্য ভাত খাই। অনেকটা ফানি, তবে এটাই হচ্ছে মূলত রুল। তোমার যদি টু বসে কোনো সেন্টেন্সে, তারপরে যদি তোমার ভার্বের একটা পজিশন থাকে, ওই ভার্বটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট হয়, হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট বা ভার্ব V1 হয়। তো এই ক্ষেত্রে তোমার টু এর এটা হচ্ছে একদম জেনারেল রুল, কিন্তু টু এর আরও কিছু রুল আছে। যদি থাকে ইন অর্ডার টু, আমি সাব রুল 2-এ যাই। টু অথবা ইন অর্ডার টু সেম কাজ করে। ইন অর্ডার টু এর পরেও V1 বসে। যদি থাকে উই ওয়ার্ক হার্ড ইন অর্ডার টু, উই ওয়ার্ক হার্ড ইন অর্ডার, ওয়ার আছে ডি, অর্ডার টু, উই ওয়ার্ক হার্ড ইন অর্ডার টু শাইন, আমরা সফল হওয়ার জন্য অনেক কঠোর পরিশ্রম করি। এটা টু এর দ্বিতীয় রুল। কিন্তু টু যদি থাকে এইরকম উইথ এ ভিউ টু, এভাবে যদি থাকে, তাইলে এটার পরে ভার্বের আইএনজি ফর্ম বসে, এবং এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। উইথ এ ভিউ টুর পরে ভার্বের আইএনজি বসে, এবং এই তিনটার অর্থ সেম, প্রায় সেম। দেখো এই সেন্টেন্সের অর্থ কি? উই ইট রাইস টু গ্রো, আমরা বৃদ্ধি পেতে, তে ভার্বের সাথে যদি তে যুক্ত হয় বাংলাতে, তাইলে আমরা এই যে টু ইউজ করি ইংলিশে, বা ইন অর্ডার টু ইউজ করি। আমরা সফল হওয়া, তো তে ইউজ হয়েছে। উইথ এ ভিউ টুর ক্ষেত্রেও আমার সেমই উত্তর আসে, মানে অর্থ আসে, কিন্তু তোমার এখানে ভার্বের আইএনজি ফর্ম বসে। যদি থাকে এরকম এক্সাম্পল, যদি থাকে দেই, উই ওয়াক ফাস্ট উইথ এ ভিউ টু ক্যাচিং দ্য ট্রেন, CATCHING। এখানে উইথ এ ভিউটার পরে আইএনজি বসে, ক্যাচিং
দ্যাট রেইন। এই এরপরে আমাদের এটার আরও একটা সাব রুল আছে, এটা হচ্ছে ইউজ টু। ইউজ টু এর ভিতরে, আচ্ছা ইউজ টুর জন্য আমি এরকম সাব রুল না বানাই, তোমার এটাই হচ্ছে টু এর মেইন। আমরা তাইলে পরের রুলটায় যাই, ইউজ টু। ইউজ টুটা একটু মনোযোগ দেবা, ইউজ টুটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। রুল 7 এবং ইউজ টু এর একদম পুরাপুরি ধারণা আজকেই পাই যাবা। অনেক কনফিউশন ক্রিয়েট করে, আমি যখন তোমাদের সময় ছিলাম আমি ইউজ টু নিয়ে অনেক প্যারাইছিলাম, তবে এখন আমার ভুল হয় না। সেন্টেন্সটা থাকে এরকম, ইউজড টু। এরপরে কি হবে, ইউজ টু এর 3টা সিচুয়েশন ক্রিয়েট হয় ইউজ টু এর ক্ষেত্রে। 1 নাম্বার সিচুয়েশন একদম স্বাভাবিক, সাবজেক্ট থাকবে প্লাস ইউজ টু থাকবে প্লাস এই জায়গায় একটা ভার্ব বসবে, যেটা ভার্বের বেস ফর্ম বা ভার্ব 1 ভার্ব বেস ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন যেগুলো কিছু থাকতে পারে। তো এইটার যদি আমি এক্সাম্পল দেখাই, she used to go to school. সে অতীতে স্কুলে যাওয়ার অভ্যস্ত, সে স্কুলে যেতে অভ্যস্ত ছিল। ইউজ টু মূলত বসে কোনো একটা কাজে অভ্যস্ত, সেই ক্ষেত্রে ইউজ টু। এইটা হচ্ছে একদম সিম্পল রুল, মানে এখানে তোমার ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। এরপরে 2 নাম্বার রুলটাই যাই ইউজ টু এর, যদি থাকে সাবজেক্ট, তারপর যদি থাকে একটা বি ভার্ব। বি ভার্ব কোনগুলো, আমরা এগুলো চিনি বি ভার্ব। আচ্ছা বি ভার্ব, তারপর যদি থাকে ইউজ টু, তারপরে ভার্ব যদি থাকে, এই ভার্বের আইএনজি ফর্ম আসে, এই ভার্বের আইএনজি ফর্ম আসে, তারপরে যে কোনো কিছু সামনে থাকতে পারে। আমি যদি বি ভার্বটা একটু দেখাই, বি ভার্ব হচ্ছে তোমার সাধারণত এইগুলো আসে। বি ভার্ব হচ্ছে 8টা বি ভার্ব, 8টা না যেন 9টা, 8টা, হ্যাঁ না যেন 7টা। আচ্ছা বলতেছি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব। তাছাড়াও আরও কিছু বি ভার্ব আছে, বি নিজেও একটা বি ভার্ব, বিং একটা বি ভার্ব, BEING, আর BEEN, বিন, এটা হচ্ছে বি ভার্ব। তো এগুলো হচ্ছে, তাইলে কত হয়, 1 2 3 4 5, 5 আর 3 8টা বি ভার্ব। তো এই 5টা যদি বি ভার্ব থাকে এখানে, এই 5টা ইউজ টু সাবজেক্টের পরে, তাইলে তারপরে যদি ইউজ টু থাকে, তাইলে সেই ক্ষেত্রে ভার্বের আইএনজি ফর্ম আসবে। হ্যাঁ, এটা কিন্তু মজার অনেক। দেখি, হি ওয়াজ ইউজড টু ড্যাশ, তারপর যদি থাকলো টেক এ কাপ অফ টি, TEA। তো এই জায়গায় কিন্তু ওয়াজ আছে এবং ইউজ টু আছে, তো এখানে আমার টু এর রুল আসবে না, তো এখানে আমার কি আসবে, টেকিং আসবে, যেহেতু আগে ওয়াজ আছে। হি ওয়াজ ইউজ টু টেকিং এ কাপ অফ টি, সে অতীতে এক কাপ চা পান করায় অভ্যস্ত ছিল, এরকমই অর্থ দেয়। ইউজ টু এর আরেকটা অর্থ আছে, এইখানে একটা সূত্র আছে, এইখানে বিষয়টা হচ্ছে, এখানে অ্যাক্টিভ প্যাসিভের একটা ধারণা আসে, এবং 2 এবং 3-এর ভিতরে অনেক কন্ট্রাডিক্টরি কথা আছে। তো এখানে বিষয়টা হচ্ছে, তুমি যখন সাবজেক্ট অ্যাক্টিভ থাকে তখন এই রুলে আসবে। এখানে সাবজেক্ট অ্যাক্টিভ থাকবে, মানে সাবজেক্ট, এই যে ভার্বের কাজ, এখানে ভার্বের কাজ কি, টেকের কাজ কি হি করেছে, হ্যাঁ করেছে, চা তো সেই খাইছে, তাইলে হি নিজেই কাজ করছে, তাইলে এখানে সাবজেক্ট অ্যাক্টিভ থাকবে। কিন্তু এখানে রুল 3 নাম্বারে হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ইউজ টু প্লাস বি ভার্ব 1। দেখো এই দুইটা কিন্তু একদম সেম, এখানেও বি ভার্ব আছে, এখানেও ইউজ টু আছে, এখানে বি ভার্ব ছিল, এখানে ইউজ টু ছিল, কিন্তু এখানে আসছে তোমার কি ভার্বের আইএনজি ফর্ম, এখানে আসছে ভার্বের 1 ফর্ম। কখন এইটা হবে, যখন সাবজেক্ট হচ্ছে প্যাসিভ, মানে ভার্বের কাজ
সাবজেক্ট করবে না, তখন এই রুলটা আসবে। যদি এক্সাম্পল দেই যে এরকম সুগার ইজ ইউজড টু মেক টি, তাইলে এখানে কি হয়েছে দেখো, ইউজ টু, এখানে মেইন ভার্ব কোনটা, ভার্ব কিন্তু মেক হচ্ছে মেইন ভার্ব। এখন সুগার এইটার কাজ কি, তোমার সুগারের কাজ, সুগার কি কোনো চা বানানোর কাজ, এখানে চা বানানো বা বানানো, এই বানানোর কাজ কি সুগার করছে, সাবজেক্ট করছে, করে নাই, যেহেতু করে নাই তাই জন্য আমরা এটা কি বলতে পারি, এটাকে বলতে পারি প্যাসিভ বা প্যাসিভ বলতে পারি। তো মানে সাবজেক্ট নয় প্যাসিভ, মানে সাবজেক্ট ইনঅ্যাক্টিভ, কাজ করে নাই। কাজ যদি করতো, এখানে কিন্তু তোমার আগের সেন্টেন্সে দেখো হি কিন্তু এই যে টেকের কাজ করছে, সে কিন্তু চা খাইছে, কিন্তু এখানে কিন্তু সুগার কিন্তু এই যে চা বানায় নাই। চা বানায় কারা, মানুষ বানায়। এখানে যদিও মানুষ এটা ইয়া নাই তোমার, তারপরেও তোমার এখানে বুঝানো হইবে যে এটা মানুষ বানায় চা বা মেশিন বানায়, তো সুগার কিন্তু চা বানায় না। তো এইখানে বিষয়টা হচ্ছে তোমার এই সুগার হচ্ছে প্যাসিভ বা ইনঅ্যাক্টিভ। তো এই ক্ষেত্রে তোমার এখানে মেকই থাকবে প্যাসিভের কারণে। আশা করি কোনো কমপ্লেক্সিটি নাই। তুমি জাস্ট একটু রুল 3টা মনে রাখবা সুগারের ক্ষেত্রে, একটু তোমার সাবজেক্ট এই 3টা ইয়ে আসতে পারে, সাবজেক্ট প্লাস বিভার প্লাস ভার্ব 1, ইউজ টু প্লাস ভার্ব 1। পরে যদি আমরা যাই, এরপরে আমাদের রুল 7 আসবে। 7 যদি আমরা যদি 7-এ যাই, এটা হচ্ছে 7-এ, আচ্ছা 8 আসবে, রুল 8। এটা তোমার যদি থাকে ইট ইজ হাই টাইম, অথবা যদি থাকে ইট ইজ দ্য টাইম, বা ইজ দ্য ফার্স্ট টাইম, এগুলো যদি থাকে কোনো সেন্টেন্সে, তারপরে আমাদের একটা সাবজেক্ট বসবে, তারপরে সাবজেক্টের পরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা অলওয়েজ V2 বসবে। এইটার অর্থ কি, ইট ইজ হাই টাইম বা ইট ইজ দ্য টাইম, এটার অর্থ হচ্ছে এটাই উপযুক্ত সময়, এটাই উপযুক্ত সময়। যদি একটা এক্সাম্পল দিই, ইট ইজ হাই টাইম, এটা দিয়েই বেশি আসতে দেখা যায়। ইট ইজ হাই টাইম, উই হচ্ছে সাবজেক্ট, তারপর এখানে একটা ভার্ব বসবে উই চেঞ্জ, তাহলে এটার ভার্বের টু ফর্ম V2 বসবে। উই চেঞ্জড দ্য ওয়ার্ল্ড, আমরা এই বিশ্ব পরিবর্তন করার এটাই উপযুক্ত সময়, এটা বুঝতে পারি। তোমার ইট ইজ হাই টাইমও বসতে পারি। আচ্ছা বেশি টাইম নষ্ট না করি এখানে, কিন্তু এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা। তারপর রুল 9, রুল 9টা হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দোয়ের। অ্যাজ ইফ অ্যাজ দো যদি থাকে, তো এরপরে তোমার অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে একটা ক্লজ বসবে, পরে একটা ক্লজ বসবে। আগের ক্লজ যে টেন্সেই থাকুক, যে কোনো কিছুতেই থাকুক, পরের ক্লজটা হবে তোমার সাবজেক্ট বসবে। এরপরে তোমার যদি বি ভার্ব বসে, সাবজেক্ট পরে যদি বি ভার্ব ইউজ করো, বি ভার্ব, তাইলে সবসময় ওয়ার বসবে। বি ভার্ব সবসময় ওয়াজ বসবে না কিন্তু, যে সাবজেক্টই হোক। অথবা যদি মেইন ভার্ব ইউজ করো, মেইন ভার্ব, তাইলে ওইটার V2 বসবে সবসময়। একটু যদি আমি এক্সাম্পল দিয়ে বুঝাই, এটা হয়তো তোমাদের একটু বুঝতে কষ্ট হইতে পারে, বি ভার্ব আর মেইন ভার্বের মধ্যে পার্থক্য। যদি থাকে এরকম, হি টক্স অ্যাজ ইফ, অথবা অ্যাজ দো, যেটাই থাকুক, হি ড্যাশ, এরপরে এখানে বি দেওয়া আছে, ড্যাশ লায়ার, এলে আয়ার। হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার, হি এর পরে সাধারণত কি বসে, ওয়াজ বসে, কিন্তু এখানে ওয়ার বসবে। কারণ কি, এটার রুলই হচ্ছে এটা, অ্যাজ ইফ যদি থাকে তাহলে হি এর পরে যে সাবজেক্টই থাকুক তারপরে ওয়ার বসবে।
অথবা এখানে যদি বি ভার্ব না থাকতো, যদি থাকতো তোমার মেইন ভার্ব, এই সেন্টেন্সটাই যদি থাকতো হি টক্স অ্যাজ ইফ হি ড্যাশ, তারপর যদি থাকে নো অল বা এভরিথিং, তাহলে এই জায়গায় কী বসবে? নিউ, মানে V2 বসবে। মেইন ভার্ব এখানে, বি ভার্ব না, তাহলে মেইন ভার্ব নিউ। এটা হচ্ছে তোমার কত রুল 9। আমরা এই সবগুলো শেষ হওয়ার পরে আমরা প্র্যাকটিসও করাবো। প্র্যাকটিস করাইলে তোমরা আশা করি বুঝতে পারবা সবগুলা কীভাবে প্র্যাকটিস করতে হয়। আমি বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করাবো। রুল 10, রুল 10টা হচ্ছে তোমার যদি থাকে কোনো প্রিপোজিশন, টু কিন্তু প্রিপোজিশন ছিল, কিন্তু টু বাদে অন্য যদি প্রিপোজিশন থাকে, এই প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের, যদি ভার্ব বসে কোনো, সেই ভার্বের আইএনজি ফর্ম বসবে। প্রিপোজিশনের পরে ভার্ব যদি বসে তাইলে সবসময় ভার্বের আইএনজি ফর্ম বসবে। যেমন যদি থাকে বাই ড্যাশ ওয়ার্ক হার্ড উই ক্যান শাইন, তাহলে ওয়ার্কের কোন ফর্ম বসবে? ওয়ার্কিং, বাই ওয়ার্কিং হার্ড। কারণ কি প্রিপোজিশন বাই হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি বসে? টু বাদে অন্য কোনো প্রিপোজিশন যদি থাকে এটার পরে সবসময় ভার্বের আইএনজি ফর্ম বসবে, এটা মনে রাখবা। বা বাই থাকতে পারে, তুমি চাইলে অন্য কোনো থাকতে, অন্য কিছুও থাকতে পারে। আই ওয়েন্ট দেয়ার, আই ওয়েন্ট দেয়ার ফর সিং ইউ, আমি সেখানে গেছিলাম তোমাকে দেখার জন্য। তো এখানে ফর হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন, তো এরপরে কি ভার্ব বসছে? আইএনজি ফর্ম বসছে, একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা যদি যাই, আচ্ছা প্রিপোজিশন কিন্তু উই আরও বসতে পারে, উইথ, উইথ, উইদাউট, এই সবগুলো প্রিপোজিশনই তোমার এরপরে ভার্বের আইএনজি ফর্ম বসে, এগুলো হইতে পারে। আর একটা মজার রুল আছে, এটা হচ্ছে রুল 11তে যদি যাই, তাহলে এটা হচ্ছে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড বা মাইন্ডের পরে, মাইন্ডের পরে তোমার সবসময় ভার্বের কি ফর্ম বসে? ভার্বের আইএনজি ফর্ম বসে। উড ইউ মাইন্ড, এই সেন্টেন্সটা অনেক ইউজ হয় যখন আমরা কোনো প্রশ্ন করি বা এরকম, বা কোনো কিছু রিকোয়েস্ট করি। যেমন উড ইউ মাইন্ড গিভিং মি এ পিস অফ কেক, তো এখানে কিন্তু মাইন্ডের পরে বা উড ইউ মাইন্ডের পরে লাস্টে কিন্তু কোয়েশ্চেন মার্ক আইএনজি ফর্ম বসছে, ভার্ব আইএনজি। এটা হচ্ছে মাইন্ড বা উড ইউ মাইন্ডের পরে। তারপরে বসতে পারে, আমি আসলে ভুলে গেছি, অনেক আগে পড়াইছি তো আমার মনে করা ইয়া করতে হইতেছে। আমাদের আবার প্র্যাকটিসের ক্ষেত্রে সমস্যা নেই, প্র্যাকটিসের ক্ষেত্রে তোমার সবগুলোই আইসা যাইবে। আমাদের কন্ডিশনালও পড়ানোর বাকি আছে, কন্ডিশনাল আমি চাইতেছি না এখানে পড়াইতে, কারণ কন্ডিশনাল আলাদা একটা টপিক, যেটা তোমার এই ইয়াতে আসে, রাইট ফর্ম অফ ভার্বসে আসে, লাগে, কাজে লাগে। আমি যদি টাইম পাই, আজকে কয় মিনিট হয়েছে ভিডিওটা, তাহলে আমি কন্ডিশনাল পড়াই দেবো, তো ভিডিওর টাইম তো দেখা যাইতেছে না। যাই হোক, রুল 12তে যদি যাই, তোমার যদি থাকে এভরিওয়ান, এভরিওয়ান, এভরিবডি, এভরিবডি, তারপরে তোমার এনিওয়ান, এনিবডি, এগুলো যদি থাকে, এগুলো কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন, থার্ড পারসন। এবং এগুলোর ক্ষেত্রে ওই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা কী পড়ছি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে সাবজেক্ট, এগুলো যদি সাবজেক্ট পজিশনে থাকে তাহলে ভার্বের সাথে কী হইবে? এস বাই এস যোগ হইবে, ওই রুলটাই সেম।
তারপরে তোমার বুঝতে পারে আমরা আরেকটা রুল পড়ছিলাম, মনে আছে তোমার হচ্ছে আফটার বিফোরের একটা রুল পড়ছিলাম পাস্ট পারফেক্টে, রুল 13 আফটার বিফোরের রুল পড়ছিলাম। আমি যদি এটি একটু মনে করাই দিই, দেখো আফটারের পরে, আফটার অর্থ কি? আফটার অর্থ পরে, তাইলে আফটারের পরে বসবে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স আফটারের পরে বসবে, আর আফটারের আগে বসবে পাস্ট সিম্পল। আর বিফোর অর্থ কি? বিফোর, বিফোর অর্থ আগে বা পূর্বে, তাহলে বিফোরের আগে বসে পাস্ট পারফেক্ট, আর বিফোরের পরে বসে পাস্ট সিম্পল। একটু মনে রাখতে হবে, আফটার আর বিফোর। যদি আমরা একটু এক্সাম্পলে যাই, ওই যে আমি নর্মালি যে এক্সাম্পলগুলো আছে ওই এক্সাম্পলগুলো বাহির দিয়ে একটু যদি ভাবি যে আই রিচড হোম আফটার দ্য সান হ্যাড সেট। দেখো আমি বাসায় পৌঁছালাম সান ডোবার পরে, সূর্য ডোবার পরে। তো এখানে দেখো আফটার, আফটারের পরে কিন্তু বসছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের গঠনটা কি জানো? হ্যাড সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস B3, হ্যাড প্লাস B3। আর পাস্ট সিম্পলের গঠনটা কি জানো? V2 সাবজেক্ট প্লাস B2 প্লাস অবজেক্ট। তো এখানে দেখো আফটার অর্থ পরে, পরে বসছে সাবজেক্ট দ্য সান সাবজেক্ট, হ্যাড আর সেটের B3 সেট নিজেই, আর এখানে সাবজেক্ট বসছে আর রিস্ট বসছে যেটা বাই V2। এখানে যদি ভাগ্য, এখানে যদি থাকতো এরকম আফটার না থেকে বিফোর থাকতো, তাইলে কিন্তু ঘটনা পুরো উল্টে দিত। তাইলে হইতো কি, আই হ্যাড রিচড হোম বিফোর দ্য সান সেট, এরকম। তাহলে আফটার এবং বিফোরের রুল কিন্তু একদম সিম্পল, মানে আমি বুঝিয়ে দিছি। আফটার অর্থ পরে পাস্ট পারফেক্ট বসবে আফটারের পরে, আর আফটার অর্থ বিফোর অর্থ আগে পাস্ট পারফেক্ট বসবে বিফোরের আগে। আচ্ছা, আমার মনে হয় আর তেমন একটা রুলস নাই। তো রুল আরেকটা লিখতে পারো, এটা হচ্ছে 13 গেছে, 14 লিখতে পারো। যদি কোনো ঘটনা থাকে টেক্সটে, ঘটনা বা স্টোরি, প্রিভিয়াস স্টোরি, STORY, স্টোরি যদি থাকে, সেই ক্ষেত্রে ওই টেক্সটটা পাস্টে হবে। ওই টেক্সটটা পাস্টে হবে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে পাস্ট ইন সিম্পল এবং পাস্ট কন্টিনিউয়াস ইউজ হয়, যেগুলো আমরা ইয়াটা পড়লে মানে প্র্যাকটিস করলে বুঝতে পারবো। পাস্ট কন্টিনিউয়াস হইতে পারে। তো তোমার আমি একটু যদি আমরা প্র্যাকটিসে যাই, আমি একটু ডাউনলোড করে নিই রাইট ফর্ম অফ ভার্বস প্র্যাকটিস। এক্সারসাইজ দেখি কি পাওয়া যায় এই এক্সারসাইজ। আচ্ছা, এটা সহজতা নেই। চার নাম্বারটা দেখো তো একটু। ওয়ান্স দেয়ার, দেখো এটা কিন্তু একটা স্টোরি। তো এই ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কী আসবে, আমি একটু দেখাবো, অনেক ইয়া দেখাবো, এক্সারসাইজ দেখাবো, যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে। আচ্ছা, 5 নাম্বারটা নেই।
4 নাম্বার প্র্যাকটিস করব। লাইন ব্রেক হয়। আচ্ছা আগে একটু 4 নাম্বারটা প্র্যাকটিস করি। 4 নাম্বার প্র্যাকটিস করি, তাইলে আমি আসলে নতুন তো, তাই জন্য আর কি আইপ্যাডে সব কিছু বুঝতে আসি না। দেখো প্রথম এটা কি আছে, আহা এখান তো অ্যানোটেট করা যাইতেছে না। আচ্ছা আমি অন্য একটা অ্যাপসে যাই, সরি একটু টাইম লাগতেছে। দেখি এখানে করা যায় কিনা। বেশ ঝামেলার। আচ্ছা আসছে টেক্সটটা, যাই হোক কোনো রকমে আনতে পারছি। আচ্ছা বাবা পেন সাইজ অনেক, এটা ঠিক আছে আই থিঙ্ক। দেখো এখানে কি আছে, এয়ার বি আছে, বি দেওয়া আছে। আচ্ছা আমি একটু অন্য কালার নিই যাতে কালার ম্যাচ না করে। ব্লু আমার প্রিয় কালার। আচ্ছা দেখো এয়ার আছে, এয়ারটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাঁ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার। আচ্ছা টাইম নষ্ট না করি। আচ্ছা এয়ার ড্যাশ এর ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট, এটা একটা চিরসত্য ঘটনা যে এয়ার বা বাতাস একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট এনভায়রনমেন্টে আমাদের। তো এটা একটা ভালোই চিরসত্য একটা কথা বা সাইন্টিফিক ট্রুথও বলা যায়, ইউনিভার্সাল ট্রুথ বলা যায়। তো এয়ারের পরে আমার এখানে বি ভার্ব আসছে, বি ভার্ব। তো বি ভার্ব থাকলে আমার কি আসে, বি ভার্ব থাকলে আমার আসে, বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর আমি পড়াইছি ওয়াজ ওয়ার, আর হচ্ছে বি নিজেও একটা বি ভার্ব, বিইং একটা বি ভার্ব, আর বি ডাবল ই এন বিন, এটা হচ্ছে এগুলো। এখন এগুলোর একটা আসবে, এখন আমি কেমনে বুঝবো এখানে বি ভার্বের কোন ফর্মটা আসবে। এটা হচ্ছে এম আসে কখন, এম আসে সবসময় আই এর পরে, আই এর পরে, তাছাড়া এম আসে না। আর আসে কখন, যখন তোমার প্লুরাল বোঝায়, হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তোমার এম আর আসতে, এম ইজ আর আসতে পারে। আর ওয়াজ ওয়ার আসে কখন, পাস্ট ইনডিফিনিটে। আচ্ছা বিষয়টি কি এখন এইরকম যে এর আগে অনেক ইম্পর্টেন্ট ছিল বর্তমানে ইম্পর্টেন্ট নাই, না এরকম না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্টে হবে। তো ওই এয়ারের পরে এয়ার তো আই না, আর আরও না, এয়ার কিন্তু প্লুরাল হইলে আর বসতো। তো আমাদের কী আনতে হবে, এয়ার ইজ, এতে আসছে এয়ার ইজ। বি নাম্বারে কী আছে, তারপর ইট ইজ কনস্ট্যান্টলি বিইং ড্যাশ ইন মেনি ওয়েজ। আচ্ছা এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং, ইট ইজ কনস্ট্যান্টলি বিইং, এটা কিন্তু দেখো বিইং, তারপর পলুটেড কেন হইলো আমি একটু বুঝাই দিই। পলিউট অর্থ কি, এটা অর্থ দূষিত করা। ইট, এখানে ইট দ্বারা কি বুঝাইছে, ইট দ্বারা বুঝাইছে এয়ার না বাতাস দূষিত করে মেনি ওয়েস, এরকম বিষয়টা। বাতাস কি কোন পরিবেশকে দূষিত করে না, বাতাসকে দূষিত করা হচ্ছে কাদের দ্বারা, মানুষদের দ্বারা, বা আমরা দূষিত করছি। এখানে ইট বা এয়ার সাবজেক্ট কিন্তু এই পলিউটের কাজ করে নাই, তাই জন্য এটা প্যাসিভ হইলে কি হয়, আমরা প্যাসিভের রুল পড়ছি, তোমার কি বসে, বি3 বসে সবসময়, তাই জন্য এখানে পলিউটের বি3 হচ্ছে পলিউটেড। তারপর দেখি উই মেক ফায়ার টু কুক ফুড অ্যান্ড ড্যাশ মেনি ওয়ার্কস। তো এইখানে একটু দেখো, উই ফায়ার, টু এর পরে কি বসছে, কুক বসছে। টু এর পরে আমি পড়াইছি, টু এর পরে ভার্বের ওয়ান ফর্ম বসে কুক। তো এইখানে এরকম বিষয়টা, অ্যান্ডের আগে যেটা থাকে অ্যান্ডের পরেও সেই ফর্মই বসে সাধারণত। তো এইখানে টু কুক, আর এখানে আমাদের টু উজ্জ আছে, টু ডু মেনি ওয়ার্কস, তাহলে এখানে টু এর কারণে ডু বসবে শুধু।
কারণ অ্যান্ডের আগে যেটা থাকে যেরকম ফর্ম থাকে অ্যান্ডের পরেও সেরকমই ফর্ম বসে। তারপর দেখো, আচ্ছা এইটা কি, টাইপ ইউর টেক্সট, যাই হোক, দিস ফায়ার ইমিটস, দেখো এখানে কিন্তু আরেকটা রুল আসছে। দিস ফায়ার, এই যে আগুন, ইমিটস মানে কি, নির্গত করে। তাইলে দিস ফায়ার এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইমিটস ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, স্মোক অর্থ কিন্তু এখানে ধোয়া। হুইজ ড্যাশ এয়ার, এই ফায়ার ইমিটস স্মোক, এই ফায়ার ধোঁয়া তৈরি করে বা নির্গত করে। হুইজ ড্যাশ কন্ট্যামিনেট, আবার এই যে পলুট অর্থ কি, দূষিত করা বা দূষণ করা এরকম। আর কন্ট্যামিনেট অর্থ সেম, দূষিত করা, হ্যাঁ, দূষিত করা। এই হুইজ কন্ট্যামিনেটস এয়ার, তাইলে এখানে কী হবে, ডি এর যোগ হইবে, মিনেটস, এই এয়ারটাকে দূষিত করে। কন্ট্যামিনেটস মানে এখানে কন্ট্যামিনেটস কেন হইলো, এস কেন যুক্ত হইলো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই যে হুইজ, এখানে হুইজ দ্বারা কি বুঝাইছে, এই যে দিস ফায়ারকে বুঝাইছে, ইন্ডিকেট করছে। দিস ফায়ার এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং সেই ক্ষেত্রে কন্ট্যামিনেটের সাথে এস বাই এস যোগ হয়েছে, যেহেতু এটা একটা ইউনিভার্সাল ট্রুথ মানে সব জায়গায় সত্য, চিরসত্য একটা ঘটনা, তাই জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হওয়ার কারণে এটার সাথে এস বাই এস যোগ হয়েছে। ভেহিকলস পলুট, এখানে দেখো কিন্তু ভেহিকেলস আছে, যদি এটা বসতো, যদি ভেহিকেল হইতো তাহলে কিন্তু এখানে পলুটস হয়ে যেত, ওই সেম কারণ। ভেহিকেল পলুট এয়ার টু এ গ্রেট এক্সটেন্ট বাই হচ্ছে কি প্রিপোজিশনের পরে আমাদের কি ফর্ম বসে, আইএনজি ফর্ম। বার্নের সাথে কি আসবে, বার্নিং ফুয়েল। এয়ার পলিউশন অলসো happens when coal and oil ড্যাশ EFG, জিতে কী হইবে, coal and oil is burnt, ইজ না, এখানে একটু খেয়াল রাখতে হইবে, ইজ না, কয়েল অ্যান্ড অয়েল এটি থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাইলে ইজ বসবে না, আর বসবে, আর বার্ন্ট। এখন বার্ন্ট কেন হইলো, কয়েল এবং অয়েলকে যখন পোড়ানো হয় এরকম বুঝাইছে, তাইলে কয়েল অ্যান্ড অয়েল পোড়ে না, কিন্তু মানে এরা নিজেরা কিন্তু কিছু পোড়ায় না, এদেরকে যখন পোড়ানো হয় তখন এই এয়ার পলিউশন হ্যাপেন মানে ঘটে, হ্যাঁ, তাহলে এটা কিন্তু প্যাসিভ বসছে এখানে। মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ক্যান বি held responsible for pollution, এটাও প্যাসিভ, ক্যান বি, আমরা হচ্ছে এটা মোডালের প্যাসিভ আমি পড়াইছি তোমাদের, ওই একই নিয়ম। প্যাসিভটা একটু আবার দেখে আসছো, যদি ভুলে যাও আমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করো, আমি আবার ওই প্যাসিভে যাইতে চাচ্ছি না, জাস্ট একটু বুঝাই দিলাম। মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ক্যান বি হেল্ড রেসপন্সিবল, এই হোল্ড হচ্ছে কি তোমার প্রেজেন্ট ফর্ম, হেল্ড এটার ফার্স্ট ফর্ম হেল্ড, পাস্ট পার্টিসিপল অফ হেল্ড, এখানে বি3 বসছে। ফর দিস পলিউশন ইট ইজ হাই টাইম, এটা কিন্তু আমি পড়াইছি, ইট ইজ হাই টাইম উই ড্যাশ এয়ার পলিউশন উই চেকড, হাই টাইমে বা ফার্স্ট টাইম বা ইট ইজ টাইম বা ইট ইজ দ্য টাইম এরকম থাকলে কি আসবে, আই নাম্বারে, ইট ইজ হাই টাইম উই চেকড এয়ার পলিউশন, আদারওয়াইজ উই ড্যাশ সাফার এ লট, এটা ফিউচার টেন্স হইবে। আমরা আদারওয়াইজ অন্যথায় আমরা কি করব, আমরা যদি এই এয়ার পলিউশন চেক না দিই বা এটা না কমাই, তাইলে আমরা অনেক সাফার করব, অনেক ভুগবো, তাইলে এটা ফিউচার আসবে, উইল বা উই শ্যাল সাফার এ লট, উইল বেশি হয়, উইল দেওয়া একদম সেফ, শ্যাল দিলে হবে উই শ্যাল সাফার বা উই উইল সাফার এ লট। তো এটা কিন্তু একদম সহজ না, আমি আরেকটা কপি করছিলাম, ওইটা পেস্ট করি তো এখানে, আচ্ছা কপি তো ওইটা হয় নাই, এইটা আমি বুঝাই দেবো, আমি তোমাদের প্র্যাকটিস করতে দেবো, প্র্যাকটিসের পরে তোমাদের হচ্ছে যেগুলো পারবে না আমাকে জানাবো অবশ্যই, সেগুলোও পড়াবো। দেখো ওয়ান্স দেয়ার, এটা কিন্তু একটা গল্প, ওয়ান্স দেয়ার লিভড অ্যান আইডল কিং, সেখানে একটা বাস করতো একজন
লিভড বাস করতে একটা আইডিয়াল মানে অলস কিং। হি ড্যাশ আন্ডারগো, নট আন্ডারগো আছে, হি নট আন্ডারগো ফিজিক্যাল লেবার। সে মানে নট আন্ডারগো মানে কি এখানে একটা আন্ডারগো যেটা বসাবা সেটা নেগেটিভ হবে, তাহলে বসবা কি এটা পাস্ট ইনডিফিনিট হি ডিড নট। প্রেজেন্ট সিম্পলের আমরা নেগেটিভ পড়াইছি, হি ডিড নট আন্ডারগো। পাস্ট ইনডিফিনিট হইবে সবগুলোই, ম্যাক্সিমামগুলোই। অ্যাজ এ রেজাল্ট হি ড্যাশ বাল্কি, হি গট বাল্কি অ্যান্ড কুড নট, পাস্ট ইনডিফিনিট যেহেতু এটা অতীতের ঘটনা। কুড নট মুভ ওয়ান প্লেস টু অ্যানাদার, মানে বাল্কি মানে কি সে এতই মোটা হয়ে গেছিলো যে সে এক প্লেস থেকে অন্য প্লেসে যাইতে পারতো না। হি কল্ড ইন এ ডক্টর, সে একটা ডাক্তারকে ডাকলো, পাস্ট ইনডিফিনিট। দ্য ডক্টর ওয়াজ, ডক্টর ছিল, ওয়ার হবে না কারণ পাস্ট ডক্টর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, পাস্ট ইনডিফিনিটে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হইলে বা সিঙ্গুলার নাম্বার হইলে থার্ড পার্সন হওয়া এটা ম্যান্ডেটরি না, সিঙ্গুলার হইলে ওয়াজ বসে। হি ডিড নট প্রেসক্রাইব, ডিড নটের পরে সবসময় প্রেসক্রাইবই বসে, এইটাই থাকবে। প্রেসক্রাইব এনি মেডিসিন ফর দ্য কিং, সে কোনো প্রেসক্রিপশনে মেডিসিন লেখে নাই। হি আস্কড দ্য কিং টু বাই এ ক্লাব, একটা ক্লাব কিনতে কইছে। অ্যান্ড ড্যাশ ড্যাশ অ্যান্ড মুভড অ্যান্ড টু বাই এ ক্লাব। আচ্ছা টু বাই এ ক্লাব, টু আছে, টু এর পরে কিন্তু বাই বসছে, প্রেজেন্ট ফর্ম বসছে, টু এর পরে আমরা পড়াইছি। অ্যান্ডের আগে যদি এরকম থাকে সিচুয়েশন, অ্যান্ডের পরেও সেই একই সিচুয়েশন হইবে, এখানে মুভই থাকবে। টু এর পরে মানে তোমার এখানে ধরে নিতে হইবে এখানেও টু আছে, অ্যান্ডের পরেও টু। মুভ ইট ইন দ্য হেয়ার টিল হিজ হ্যান্ডস, হিজ হ্যান্ডস, এটা যেহেতু তোমার আচ্ছা আক্সড আছে, অ্যান্ড হিজ হেয়ার টিল গট মস্টেইনড মানে কি একদম ময়শ্চারাইজার আছে না, ওই যে ভিজানো একদম ভিজে না যায় মানে ঘামিয়ে না যায়, যতক্ষণ পর্যন্ত ঘামাইবে ততক্ষণ সেই ওই যে ক্লাবটা ঘুরাইবে, এইটা বলছে। তো এরপর কি আচ্ছা গট একটু দেখি, একটু চেক করি। হি দ্য কিং বাই এ ক্লাব অ্যান্ড টু মুভ ইন আনটিল দ্য হে। আচ্ছা এখানে গেট হইতে পারে, আই এম নট শিওর এখানে গেট হবে না, গেট হবে নাকি গট হবে, এটা কিন্তু একটা ন্যারেশনের রুল আসে এখানে, টু দিয়া যুক্ত করছে, যেহেতু এটা তোমার আগের একটা কাহিনী তাইলে গটই আসবে, হ্যাঁ গট আসবে। তারপর আমরা একটু চেক করবো না। দ্য কিং স্টার্টেড, আচ্ছা এই যে রুলটা আমার পড়ানো হয় নাই, যদি একটা ভার্ব থাকে তারপরে যদি আরেকটা ভার্ব থাকে তাহলে ওই ভার্বের আইএনজি ফর্ম আসে, অথবা 2+B1 আসে, 2+B1। যেহেতু এখানে তোমার কি আসে তোমার রাইট ফর্ম ভার্বস, তো 2+B1 টু হচ্ছে ভার্ব না, তো এইটা আমরা আনতে পারবো না, তাইলে আমরা সবসময় ভার্বের আইএনজি ফর্ম আনবো। তো এখানে কি আসবে, হি স্টার্টেড ফলোয়িং দ্য প্রেসক্রিপশন, আইএনজি আসবে। Thus the king relieved his problem, relieved যেহেতু পাস্ট তাইলে V2 আসবে রিলিভের, তাহলে B2 হচ্ছে ইডি যোগ হয়। আচ্ছা আমরা একটু এই যেখানে দেখি এটা গেট হবে নাকি গট হবে, এখানে উত্তর দেওয়া আছে, এটা না গট, হ্যাঁ গট। Thus the king, আচ্ছা এখানে আমাদের আরেকটা ভুল হয়েছে কিন্তু, ওয়াজ রিলিভড, দেখো এখানে ওয়াজ রিলিভড কেন হইলো, ওয়াজ রিলিভড সে কিং রিলিফ পাইছে, এটা প্যাসিভ কি, আচ্ছা এটা যদি রিলিভড দিত তাইলে এটা অ্যাক্টিভ হয়ে যেত, দ্য কিং রিলিভড হিজ প্রবলেম, সে এই প্রবলেমটা কি হয়েছে রিলিভ করছে, মানে প্রবলেম থেকে অতিক্রান্ত হয়েছে। কিং তো অতিক্রান্ত মানে রিলিফ মানে ছাড়িয়ে দিছে, কিং তো ছাড়িয়ে দেয় নাই, সে ছাড়া পাইছে এই প্রবলেম থেকে, তার এই কাজের মাধ্যমে সে ছাড়া পাইছে। তো এই ছাড়া পাওয়ার বিষয়টা কিন্তু কিংয়ের হাতে নাই, ওই প্রবলেমটা চলে গেছে, ছেড়ে দিয়েছে। তো সেই ক্ষেত্রে এটা কিং কিন্তু এখানে সাবজেক্ট হইলেও এখানে কাজ করে নাই, তো এই জন্য ওয়াজ রিলিভড। আশা করি বুঝতে পারছো। আমরা পরবর্তী প্র্যাকটিস করলে আরও পারবো।
তো আজকে থাকুক এই পর্যন্ত।